শুরু করছি আজকের সংবাদ। ভারী বৃষ্টিপাত ও গালুডি জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে গিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে ফের শুরু হয়েছে প্রবল নদী ভাঙন। নদী তীরবর্তী এলাকায় ছড়িয়েছে চরম আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে নদীর জল হু হু করে বাড়তে থাকে। তার সঙ্গে গালুডি থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জলস্তর বেড়ে গিয়ে নদীর পাড়ে আঘাত হানছে, যার ফলে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। ইতিমধ্যেই নদীর ধার ঘেঁষে থাকা কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হবে বলে জানা গিয়েছে। নদী ভাঙনের জেরে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার পরিবারগুলো। ভাঙনের কবলে পড়ে মাঠ, আমগাছ সহ অনেক কিছু নদী গর্ভে চলে গেছে। তবে স্থানীয়রা দাবি করেছেন, সাময়িক ব্যবস্থার বদলে স্থায়ী নদী বাঁধ নির্মাণ ছাড়া উপায় নেই। না হলে প্রতি বছরই এই দুর্যোগের সম্মুখীন হতে হবে। অবৈধভাবে রাস্তার ওপর ঢালাইয়ের অভিযোগে তৎপর হল মেদিনীপুর পৌরসভা। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পৌঁছে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান নিজে উপস্থিত থেকে কাজ বন্ধ করেন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররাও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। পৌরসভা সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই একাংশ রাস্তা ঘিরে ঢালাই কাজ শুরু হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে দ্রুত পদক্ষেপ নেয় পৌরসভা। চেয়ারম্যান সৌমেন খান স্পষ্টভাবে জানান, রাস্তা ঘিরে বা জনস্বার্থ ক্ষতিগ্রস্ত করে কোনোভাবেই নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। পৌরসভার অনুমতি ছাড়া এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। এই ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পৌরসভার পদক্ষেপে স্বস্তিতে এলাকাবাসী। তোলার মেট্রো বাজারের অপোজিটে সরকারি জায়গায় এখানে পুরো রাস্তাকে রড বিছিয়ে ঢালাই করছিল। এলাকার মানুষ আমাদেরকে খবর দেওয়ার পরে আমি আমাদের পিডব্লিউডি দপ্তর থেকে পাঠাই। তারা এসে দেখে যে রড বিছানো হয়ে গেছে, পুরো রাস্তাটা ঢালাই হবে। তো আমরা সঙ্গে সঙ্গে বারণ করলাম,
ওরা বলছে না আমরা এটা ঢালাই করব। আমরা বলছি ঢালাই করা যাবে না, আপনার জায়গা যেখানে সেখানে আপনি করুন, রাস্তার উপরে ঢালাই আপনারা করতে পারবেন না। এবং ড্রেনের ওই পাশে পুরো ড্রেন দুটো যে বড় বড় হাই ড্রেন সেগুলো বন্ধ করে দিয়ে ওরা ওখানে ওঠার জন্য সব গাড়ি তোলার জন্য ব্যবস্থা করেছিল। আমরা বলেছি আপনার জায়গা যতটা ড্রেনকে খালি রেখে আপনাকে করতে হবে, নতুন করে কাউকে কিছু আমরা আর করতে দিচ্ছি না। যেগুলো হয়ে আছে সেগুলো আমরা আলোচনা করে অনেকটা ছোট করেছি। আমরা যখন রাস্তার দুধারে ফ্ল্যাঙ্ক বাড়ে সবাইকে আমরা বলে সবাই পিছিয়ে পিছিয়ে ছোট করেছে। তো এই শহর আমাদের, আমরা যদি আমার নিজের ইচ্ছা মতন করে কাজ করি তাহলে মেদিনীপুর শহরে রাস্তাঘাট ছোট হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া যেতে পারছে না, সেই জায়গা দেখতে হবে সবাইকে। আমরা আজকে যারা করছিল তাদেরকে বারণ করে গেলাম যে তারা যেন এটা না করে, এবং এই সামনে যে শেড করে রেখেছে সেই শেডটাও খুলে দেওয়ার জন্য আমরা বলেছি। ওনারা আজ সকালবেলা আজকে সময় নিয়েছে, কাল সকালের মধ্যে খুলে দেবেন, যদি না খুলে আমরা রাত্রেবেলায় খুলে দেব। আমাদের নামটা দরকার কিছু নেই, আজকে আমাকে এটা জবাব দাও না। আর আমাদের নামটা নিচ্ছে কেন? আমাদের নামটা এখান থেকে কে নিবে এখন? এইটা যদি এটা যদি ভুল হয়, ট্রেনটা কত বাই কত আছে হতে পারে এখানে। ট্রেনটা কত বাই কত আছে সে ট্রেন হিসাবে থাকবে এখানে। ওই যে ট্রেন পর্যন্ত দেখা হবে, ট্রেন পর্যন্ত সব ভাঙো। সিপিএম সব তো ভাঙা হবে, আইন সবার জন্য আইন। এইখানে 100 লোকের গাড়ি থাকে, এখানে এইটাও দেখতে হবে। আমার বেঁচে বেঁচে একজনের দোকানের সামনে এটা কোনো অসুবিধা নাই, কিন্তু এটা যদি খুলতে হয় তাহলে অনেক লম্বা লাইন, অনেক পিছনে। এটা কি অন্যায় করেছে? আজকে ক্যারেন করে নামার উপরে হোটেলগুলো হয়ে আছে, সেগুলো ভাঙা হবে না কেন? তাহলে আজকের দিনে আমিও বলবো ক্যারেন্ডোলা চকের উপরে হোটেলের গুলো নালার উপরে হয়ে আছে, সেগুলো ভাঙা। দীর্ঘদিন জলবন্দি মানুষজন, বাড়ি থেকে উঠোনে পা রাখলেই হাঁটু সমান জল পেরিয়ে যেতে হচ্ছে, কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান জল। বৃষ্টির জমা জল গ্রাস করেছে রান্নাঘরের উনুন, ডুবে রয়েছে জলের তলায়। মাসখানেক কেটে গেলেও এখনও কমেনি জল। জল নিকাশি বন্ধ রয়েছে, যার ফলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘি এলাকার বেশ কয়েকটি পরিবারসহ দুর্গা মণ্ডপ এবং খেলার মাঠ এখনও জলের তলায়। স্থানীয়রা জানায় এই জল দুর্গা পুজো পর্যন্ত থাকে। নিকাশি নালা না থাকায় তাদের এভাবে ভুক্তভোগী হতে হয়। বর্ষার জমা জল ঘর বাইর সহ রান্নাঘরের উনুন দখল করে রেখেছে, দখল করেছে খেলার মাঠ, দখল করেছে দুর্গা মণ্ডপ। এবং এটা আজকের চিত্র নয়, এই জল যন্ত্রণা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। স্থানীয় প্রশাসন বা গ্রাম প্রধান পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে গ্রামের মানুষজন ফের ব্লক প্রশাসনের কাছে একটা লিখিত আবেদন করেন, যাতে তাদের জল নিকাশি সুব্যবস্থা করা হয় এবং জলবন্দি থেকে তারা মুক্তি পায়। এটা কি রাস্তা নাকি? আমার তো বারণ করছি।
বর্ষার কিছু নেই, এখন ঘরে সব জল লেগে গেছে। আসো, কি অবস্থা দেখো, সাপ ঘরে ঢুকে গেছে রাতের বেলা, সাপ আমার স্বামী মারছে। তাহলে কিরকম আমরা বসবাস করে আছি, এইগুলো কি সরকার দেখতে পাইনি? হ্যাঁ, সরকার দেখতে পাইনি এইগুলা? বলো, কি হারে কি যন্ত্রণায় আমরা পড়ে আছি বলো তো। সব সময় এরকম জল ঘাটতে ভালো লাগবে কারো? শুধু জলের উপরে ঘরটা, কোনো 5 ইঞ্চির গাঁথনিটা দিবা আছে বলে, ছিটা বেলা যদি ঘর হতে তখন পড়ে কোন দিকে আমরা হয়তো নিজেরাই ঘরেই চাপা হয়ে মরে যেতি। দিনের পর দিন এমন হচ্ছে, দিনের পর দিন প্রত্যেকটা বছরের কথা। এটা কোন সরকার আসেনি, কিন্তু ভোট লিবার সময় সব সরকাররা এসে যায় দরকে। হ্যাঁ, তাহলে তারা কি দেখতে পায়নি এই চোখে যে তাও আমরা কিছু চাইনি, শুধু জলটা নিকাশি করে বার করে দাও, এইটুকু আমরা তাদেরকে বারে বারে বলতেছি প্রধান পঞ্চায়েতকে, তারা কোনো গ্রাহ্য করেনি গো। প্রত্যেকটা বছরে এরকম আমরা হেনস্থা হয়েছি। কি পরিস্থিতির মধ্যে আছেন? কি পরিস্থিতি দেখতে পাওনি? কি পরিস্থিতি আছি আমরা? পুরা তো চারদিকে ঘরে তো জল লেগেছে, আমরা তো ঘরের মানে জলের মাঝখানে বসেছি। তাহলে সরকার কি এগুলো দেখতে পাইনি? শুধু ভোট দাও ভোট দাও ভোট দাও, ভোটের সময় আসু আমি ঝাঁটা পিটা করবো বললি তো আমি ওরকম করি, সেবারেও বলছি। কেন, কি সমস্যার মধ্যে আছেন? কি সমস্যা হচ্ছে? সমস্যা তো জল, চারদিকে জলটা তো কাটিয়ে বার করবে মানুষ, তো তবে একটু বাঁচবে, তবে তো তোদের মুখের দিকে চাইবে মানুষ। তা আমরা যদি ভোট দেয়নি তো তোরা জিতুটু গদিয়ে উঠুটু কি করে বল? হ্যাঁ, তোরা গদিটাই উঠুটু কি করে? তোর মুড়া ঝাঁটা দিয়ে আমি ওসরাবো, খালি আসু না ভোটের জন্য। সত্যি বৌদি আমার প্রচুর রাগ ধরছে। আজকের বৃষ্টি পুরো চারিদিকে জল ফল জমে গেল, আমি ছিঁচছি তো কাছে করে ছিঁচে এইদিকে করছি। কতটা কষ্টের মধ্যে দিন বহুত কাটাচ্ছেন? কষ্ট, বহুত কষ্ট। প্রত্যেকটা বছর ভাই ডুবে যাইছে এরকম, প্রত্যেকটা বছর কেউ গ্রাহ্য করেনি, কেউ গ্রাহ্য করেনি। শুয়ার বাচ্চা দিকে খালি ভোট দে দাও, বাস তারা গদি জিতেলে গদিয়ে উঠে পড়ে বউকে নিয়ে তারা ফুর্তি করি। আর তোরা সাধারণ মানুষ যে ভোট দিয়ে তোদিকে জিতাইছু, তোরা সারা মর জ্বালা, সারা জলে ডুবে মরে যা, খালকে যা, যেটা পারে যা। তাদের আর দেখার দরকার নাই, তারা ভোটটা পেলেই হলো, শুধু লাখ লাখ টাকা জিতে নিলেই হলো, দিয়ে তাদের পেটটা মোটা হয়ে গেলে এবার গরিব যে ভোট দিয়ে জিতাইছে সে তাদেরকে আর আমার দেখার দরকার নাই। তো সে আবার ভোট আসু, তখন আমি আবার গরিবের পায়ে ধরতে যাব, তখনই মুড়া ঝাঁটা দিয়ে আমি ওসরাবো। আসু না, কি চাইছেন? কি চাইছেন এখন আপনারা? চাইছেন বলতে আমার খালি জলটা বার করে দাও না, আর কিছু চাইনি আমি। সরকার কেন বসে আছে, ও কি দেখতে পাইনি প্রত্যেকটা বছর ডুবে যাইছে, প্রত্যেকটা বছর ডুবে যাইছে, যে এই মানুষগুলা কি কষ্টে বাস করে আছে। তাহলে সরকারের চোখ নাই, সেটা দেখে একটু লালামালা করে জলটা বার করানোর চেষ্টা করেনি? হ্যাঁ, তাহলে আমরাই খালি ভোট দিয়ে ওদিকে জিতে দিব নাকি? আসো এবার মুড়া ঝাঁটা দিয়ে ওসরাবো। আবার তো বর্ষা নামছে, আবার বারবার বৃষ্টি আসছে। আবার বর্ষা আসছে মানে এত ঘরে জল ঢুকে গেছে, আর তো কোথা বাকি আছে? ঘরে জল ঢুকতে কি আর বাকি আছে? কোন রকম মানে কি বলবো, আর শুধু চারদিকে জল, মাঝখানটায় শুধু একটু ঘরের মেঝাটা করে লিচি বলে বেঁচে আছি, নাহলে ঘর ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হতো। সরকারের চোখে পোকা পড়েছে, ওলা উঠা হয়েছে না ব্যাধি হয়ে গেছে ওলা উঠা। আপনার নাম? মোর নাম সাবিত্রী পাত্র। ঝাড়গ্রাম শহরের অরণ্য সুন্দরী রূপ আজ ধ্বংসের মুখে। শহরের 11 নম্বর ওয়ার্ডে স্কাউট মাঠ ও সংলগ্ন বন দপ্তরের জমিতে গাছ কেটে একের পর এক পাকা বাড়ি গজিয়ে উঠছে। অভিযোগ, এই জমিগুলি সরকারি হলেও জমি মাফিয়ারা ওই জমির চরিত্র পরিবর্তন করে প্লট বানিয়ে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে চলেছে। আর এই কাজে মাফিয়াদের মদদ দিচ্ছে স্থানীয় শাসক দলের একাংশ নেতা। এমনটাই দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন গাছ কেটে বনভূমির পরিবেশ নষ্ট করে বেআইনিভাবে দখল করে নেওয়া হচ্ছে সরকারি জমি। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অন্যদিকে যারা এই জমি কিনেছেন তাদের দাবি, তারা স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জমি পেয়েছেন, যদিও তাদের অধিকাংশেরই সঠিক জমির কাগজপত্র নেই। প্রশ্ন উঠেছে, কাগজ ছাড়াই কিভাবে এমন জমি কেনাবেচা সম্ভব? এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। শহরের বহু মানুষ মনে করছেন, এইভাবে চলতে থাকলে
অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তার প্রাকৃতিক রূপ হারাবে। তারা জানতে চাইছেন কবে ফিরবে ঝাড়গ্রামের হারিয়ে যাওয়া পরিবেশ, প্রশাসন কি এবার সক্রিয় হবে? তবে এ বিষয়ে ঝাড়গ্রামের বিধায়িকা তথা বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দাবি করেন, যদি গাছ কাটা হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে কোনো খবর নেই। মুহূর্তে আপনি যেখানে গাছ লাগানোর আহ্বান করছেন সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের 11 নম্বর ওয়ার্ড, যেখানে ফরেস্ট ল্যান্ডের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে এবং সরকারি জমি এবং ফরেস্টের জমি একাধিক জায়গায় দখল করে বিক্রি করছে, একটা জমি মাফিয়া চক্রান্ত চলছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, ফরেস্টের গাছ থাকলেই যে ফরেস্টের হতে হবে তেমন নয়। ফরেস্টের যে এরিয়াগুলো আমরা সবসময় সকাল থেকে সন্ধ্যা নজরদারি করি। ফরেস্টের কোনো গাছ যদি কোথাও কাটা হয়ে থাকে, আপনাদের মাধ্যমে যদি আমার কাছে সেই রিপোর্ট আসে, অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে 11 নম্বরে সেটা ফরেস্টের না পৌরসভার না মানে ডিএম এর আন্ডারের ল্যান্ড, সেটা দেখতে হবে। তো আমাদের ফরেস্টের কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমার নজরদারিতে আছে ঝাড়গ্রামটা, এখনো পর্যন্ত সেভাবে কোনো গাছ কাটা হয়নি। যেটা বিভিন্ন জায়গাতে এখানে 10 বছর 10 বছর ধরে এখানে এই জমিটা কি আপনি কিনেছিলেন? হ্যাঁ, কার কাছ থেকে কিনেছিলেন? কিনেছে আমি তো বলতে পারবো না, আমার স্বামী কিনেছে, আমি কি করে বলবো। কত টাকা দিয়ে কিনেছেন? কিনেছি তো আমরা অনেক পয়সা দিয়ে, পুরো বাড়িটা জায়গাটা যখন কিনা হয়েছে তো অনেক টাকা দিয়েই কিনেছে। 1-2 পয়সায় তো আর বাড়ি দিবে না জায়গা। এ তো সরকারি জমি। এখন সরকারি হোক আর যে হোক, পয়সা দিয়ে আমরা কিনেছি, আমরা বাড়ি করে বসে। আর আমাদেরকে তো আর কেউ দিবে না, বলুন। কাগজ টাগজ আছে কিছু? কাগজ আছে হয়তো, বলতে পারবো না, আমার বর তো নেই, বাইরে কাজে গেছে। কতদিন আগে কিনেছেন? 10 বছর হয়ে গেল। আচ্ছা, তাও কি মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেছেন? হ্যাঁ, আমরা টাকা না দিলে এমনি কে জায়গা কেউ দিবে? এখানে কি লোকাল লোককেই টাকা দিয়েছেন নাকি? হ্যাঁ, টাকা দিয়েই বাড়ি কিনেছি আমরা, জায়গা কিনে। স্থানীয় লোকজনকে? হ্যাঁ, না না না, আমরা কোনো কাছ থেকে কিনিনি। স্থানীয়দের কাছ থেকেই কিনেছেন? আপনাদের কি কাগজ দিয়েছে? স্ট্যাম্প পেপার না এমনি কোনো জায়গার কাগজ? ইয়ের থেকে, পৌরসভা থেকে কাগজ দিল। কোথা থেকে? পৌরসভা। আমাদের তো পৌরসভা এলাকা, এটা তো আমাদের পুরো পৌরসভা। মানে আপনার এই জমিটার কাগজ পৌরসভা দিয়েছে? হ্যাঁ, পৌরসভা এলাকা তো আমাদের এটা। আমরা যেখানেই আমরা ইয়ে করি, আমাদের সব পৌরসভা এলাকা। কি নাম বললেন আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মিনুরা। ঝাড়গ্রামে দেখা যাচ্ছে স্কাউটের মাঠ, ফরেস্ট ল্যান্ড দখল হয়ে যাচ্ছে, কি বলবেন? ঝাড়গ্রামে শাসক শ্রেণীর নেতৃত্বে একদল ভূমি মাফিয়া তৈরি হয়েছে, যাদের একমাত্র কাজ সরকারি জায়গাগুলোকে বিক্রি করা এবং সেগুলোতে রাতারাতি বসতি স্থাপন করে দেওয়া। যেভাবে আমরা দেখতে পেলাম, নতুন যে জেলা হসপিটাল হচ্ছে তার পেছনে, রাজ কলোনির পেছন দিকে ফরেস্টের জায়গা, স্কাউট মাঠ তার সংলগ্ন জায়গা, সমস্তগুলোই দেখছি প্লট করে সরকারি সম্পত্তি বিক্রি করা হচ্ছে এবং এর জন্য এক শ্রেণীর ভূমি মাফিয়া শাসক দল তৈরি করেছে এবং প্রশাসন, বিশেষ করে বন দপ্তর বা বনমন্ত্রী, এরা সবাই সবকিছু জানেন, জেনে শুনেও এরা চুপ করে আছেন। এটা মেনে নেওয়া যায় না। আপনার নাম? আমার নাম স্বপন।
বলবো না বা অন্য দল থেকে আসা বলবো না। নন্দীগ্রামে তৃণমূলের ভাঙন, এই ভাঙনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে শনিবার নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন একাধিক তৃণমূল নেতৃত্ব। দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল নেতৃত্ব পূর্ণচন্দ্র পাত্র, জয়দেব দাস, অসিত মিদ্যা সহ প্রায় 50 জন এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তৃণমূল ছাত্র পরিষদ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করবে বলে সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা নিয়ে তারা আপত্তি জানাচ্ছে তৃণমূল ছাত্র। চেঞ্জ হয়ে যাবে, কারণ 21শে জুলাই পুরুলিয়ার বিরসা মুন্ডা ইউনিভার্সিটি এবং বেশ কয়েকটা জায়গায় সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়েছে। এই মুখ্যমন্ত্রী যে বোলপুরে হাঁটবেন সম্ভবত সোমবার, বোলপুরে সব স্কুল কলেজ বন্ধ হবে এবং বিশ্বভারতী হয়তো বন্ধ করবে না, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, কিন্তু বিশ্বভারতীতে কেউ ঢুকতেও পারবে না, বেরোতে পারবে। এটা এরা করে, এরা বেপরোয়া সব করে। এবং আপনারা দেখেন না, আগে আমরা কোনোদিন দেখিনি, আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি, 1988 সালে কলেজে ছিলাম। আমি বেশ কয়েকটা মুখ্যমন্ত্রী দেখেছি, অনেক বড় বড় জননেতা দেখেছি, ছোট বয়স থেকে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, কাউন্সিলর, কলেজের থাকার সুবাদে আমি দেখিনি এই মুখ্যমন্ত্রীর জন্য ডগ ক্যাচার থাকে, কাউ ক্যাচার থাকে, তারপরে ফুল ক্যাচার থাকে। আমি কখনো দেখিনি যে মুখ্যমন্ত্রী কোথাও গেলে রাস্তায় যাতে তার গায়ে ফুল না দেয়, এর জন্য ফুল আটকানোর জন্য স্পেশাল বাহিনী থাকে। আপনারা দীঘা কালচারাল সেন্টার, যেটা ভাস্কর্য মন্দির নয়, সেখানে দেখেছেন যেখানে রথের চাকা থেকে পাত খুলে বেরিয়ে গেল, নারকেলটাও ফাটলো না, সেখানে দেখেছেন যে খানিকক্ষণের জন্য মুখ্যমন্ত্রী জুতো খুলেছিলেন। একটা ডিএসপি র্যাঙ্কের পুলিশ অফিসার, ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি জুতোটাকে ঘিরে বসেছিলেন। এটা প্রাইভেট লোকদের দিয়ে করতে হয়। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রায় 12টা দপ্তরের মন্ত্রী, তিনি বছরে 36টা অ্যাটেন্ডেন্ট পান। তিনি অ্যাটেন্ডেন্টদের দিয়ে করতে পারেন, কিন্তু পুলিশকে দিয়ে কাজগুলো পুলিশের নয়, সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন। তো স্বাভাবিকভাবে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই, প্রজাতন্ত্র নেই, এখানে হীরক রানীর রাজ চলছে। তাই একটা সিনেমায় আমরা দেখেছিলাম, হীরক রাজা বাই বাই, দড়ি ধরে মারো টান, হীরক রাজা হবে খান খান। এখন সবাই বলছে, আমিও বলছি, আমার সঙ্গেও লক্ষ মানুষ গলা মিলাচ্ছে, হীরক রানী বাই বাই, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এই জন্যই লেডি কিম বলা হয়, এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের শিশু এবং মহিলা কমিশন আমাকে চিঠি করে যে আপনি লেডি কিম বললেন কেন। আমি কোর্টে গিয়ে বলি আপনিই বলুন লেডি কিমটাকে, তখন ওদের লয়ারই বলে লেডি কিমটা হচ্ছে মমতা ব্যানার্জি, আমাকে বলতে হয়। রবিবার ছিল 27শে জুলাই। এই দিনটি নানুর দিবস হিসেবে পালন করে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নানুর দিবস ও বাংলা ভাষায় কথা বলায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালির ওপর নানাভাবে অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই মতো রবিবার বিকেলে দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাকুরদা এলাকায় মিছিল ও পথসভা করেন শাসক দলের কর্মী সমর্থকেরা। এই মিছিলে পা মেলান এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। প্রতিবাদ সভায় বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি দাঁতন 2 ব্লক এলাকায় যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা অন্য রাজ্যে কাজ করার জন্য গেছেন, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে নানা প্রকার জুলুম করছে পুলিশ প্রশাসন। এই ঘটনারও তীব্র প্রতিবাদ করেন বিধায়ক। এই দিন বেশ কয়েকশো কর্মী সমর্থক হাজির হয়েছিলেন এই দিনের কর্মসূচিতে। মধ্যে তারা সমস্ত কৃষি শ্রমিক ছিল, সংখ্যালঘু মানুষ, সমস্ত কৃষি শ্রমিক। সেই শ্রমিকদেরকে একটা গন্ডগোল জমি ছিল,
হাইকোর্টে তাদের ডিগ্রি ছিল মালিকের, তার হয়ে চাষ করতে গেছিল শ্রমিকরা, সেই শ্রমিকদেরকে তুলে নিয়ে এসে পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে পার্টির কমরেডরা যেভাবে তাকে কুচিয়ে কুচিয়ে তাদেরকে নৃশংসভাবে খুন করেছিল, হত্যা করেছিল, সেই মহাপাপে শুধু নানুর সুস্পুর নয়, আজকে আপনাদের এই ব্লকে শ্রীধর পণ্ডাকে যেভাবে তাড়িয়ে তাড়িয়ে তাকে খুন করেছিল, তারপরে তারা এই ব্লকে আর ফিরে আসতে কোনোদিন পারবে না। মানুষ তাদের ক্ষমা করবে না। আজকে শুধু শ্রীধর পণ্ডা নয়, আপনাদের ব্লকে অনেকে খুন হয়েছে, নারায়ণগড়ে অনেকে খুন হয়েছে, দাতুনে খুন হয়েছে, কেশিয়াড়িতে খুন হয়েছে, খুন বাকি নেই কোথাও। তাই আপনাদের বলি, তারা আজকে শূন্য হয়েছে, ফিরে আসতে পারছে না, ঈশ্বর তাদের ক্ষমা করছে না। আজকে বিজেপি সরকার, কেন্দ্রে বিরোধী সরকার, বাংলায় ক্ষমতা নিতে হবে। আজকে 2019 সালে কোনো কারণে আমাদের নিজেদের মধ্যে আজকে মানুষ কিছুটা ভুল বুঝেছিল, তাই মানুষ ভুল পরের ক্ষেত্রে শুধরে নিয়েছে 21-এ। আজকে 18টা লোকসভার আসন চলে যাওয়ার পরে যে কীর্তন তারা শুরু করেছিল দাঁতন বিধানসভাতে, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আজকে মোহনপুর টোটাল 5টা অঞ্চলকে ধ্বংস করে দিয়েছিল। আপনাদের হরিপুর, কার্তিকবাবু বসে আছেন, হরিপুর ধ্বংস করেছিল। যেভাবে অত্যাচার, যেভাবে অনাচার শুরু করেছিল, সেই সময়ে কার কিছু পুলিশ অফিসার তারা নিষ্ঠুর নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। আমাদের লোকেরা মার খেয়েছে, আমাদের সরকার, আমাদের পঞ্চায়েত, আমরা মানুষকে শেল্টার দিতে সেই মুহূর্তে পারিনি। কিন্তু বাংলার মানুষ, দাঁতনের মানুষ, তারা মুখিয়েছিল ঠিক নির্বাচন এলে আমরা সুদে আসলে আমরা মিটিয়ে দিব। তাই 21-এর নির্বাচনে সুদে আসলে মিটিয়ে দিয়েছে। ফের রামলাল এবার প্রাথমিক স্কুলের দরজা ভেঙে মিড ডে মিলের চাল খেলো দাঁতাল। শুধু তাই নয়, বিকেলে আবার তাকে দেখা গেল ফুটবল খেলতে। বেশ কয়েক মাস ধরেই রামলালের হাতিগিরি চলছে ঝাড়গ্রাম জুড়ে। কখনো সে ট্রাক আটকে রাখে, আবার কখনো সে ফল পেড়ে খায়, মাঝ রাস্তায় দাঁড়িয়ে তৈরি করে যানজটও। শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রামের জারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের গেটে ধাক্কা দিয়ে ঢোকে রামলাল। স্কুলের রান্নাঘরের সঙ্গেই রয়েছে গুদামঘর, সেখানে চালের বস্তা রাখা থাকে। রামলাল লোহার দরজা ভেঙে সুঁড় দিয়ে চালের বস্তা বাইরে বের করে এনে চাল খায়। তারপর সেই চাল এলাকায় ছড়িয়ে দিয়ে জঙ্গলে ফিরে যায়। কিন্তু বিকেলে ফের জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি জিতু শোলের মাঠে চলে আসে রামলাল। তখন সেখানে গ্রামের খুদেরা ফুটবল খেলছিল। রামলালকে দেখেই সবাই সরে দাঁড়ায়। মাঠে পড়েছিল ফুটবলটি। রামলাল মাঠে এসেই ছুঁড়ে বলটি তুলে নেয়, পা দিয়ে তা মারার চেষ্টা করে, কখনো সামনের পা দিয়ে, আবার কখনো পেছনের পা দিয়ে তা নিয়ে খেলা করে ফের দুলকি চালে রওনা দেয় গ্রামের দিকে। তারপর লোধাশুলি ঝাড়গ্রাম রাজ্য সড়কে কিছুক্ষণ দাঁড়িয়ে খাওয়ারের সন্ধান করার পর ফিরে যায় জঙ্গলে। বিকেলে এই দৃশ্য দেখে অবাক গ্রামবাসীরা। সকালে চাল খেয়ে নেওয়ার বিষয়টি তখন তাদের যেন মনে নেই। এই দৃশ্য দেখে মাঠের খুদেরাও বেশ আনন্দ পায়। তবে রামলাল ঝাড়গ্রামে বেশ জনপ্রিয়। আর 5টা বুনো হাতির থেকে রামলালের স্বভাব আলাদা হওয়ায় সবাই তাকে এক নামেই চেনেন। খাওয়ারের সন্ধানে রাস্তায় উঠে চলন্ত গাড়ি থামিয়ে দেয় সে। কয়েকদিন ধরে ঝাড়গ্রামের শালবনী এবং গড় শালবনী এলাকায় আস্তানা গেড়েছিল রামলাল। ওই এলাকায় প্রচুর আম ও কাজুর বাগান রয়েছে। শালবনী, গড় শালবনী এলাকায় থাকাকালীন প্রতিদিন সকাল বিকেল লোধাশুলি থেকে ঝাড়গ্রাম আসার 5 নম্বর রাজ্য সড়কের উপরে উঠে লরি থামিয়ে খাওয়ারের সন্ধান করত সে। এছাড়া জিতু শোলে থাকা রাইস মিলে হানা দিয়ে মাঝে মধ্যে চাল, ধান খেয়ে ফেলত রামলাল।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেকড়াশুলি এলাকায় সাঁকরাইল থানার পক্ষ থেকে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাঁকরাইল থানার সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় রাস্তার পাশে থাকা ঘন গাছপালা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। এই উদ্যোগের ফলে শুধু পথচারীরাই নন, মোটরসাইকেল ও 4 চাকা গাড়ি চালকেরাও উপকৃত হবেন। আগে রাস্তার ধারে ঝোপঝাড়ের কারণে চালকদের সামনে অস্পষ্টতা তৈরি হতো, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াতো। এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার ফলে যান চলাচল হবে আরও নিরাপদ ও স্বচ্ছন্দ। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীদের তরফ থেকে এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। সাঁকরাইল থানার এই পদক্ষেপ নিঃসন্দেহে এলাকার নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।